শুরু করব মাঠ দিয়ে, মমতা যে আপনাকে দিয়ে। কিভাবে দেখবেন এটিকে, যে এতদিনের দীর্ঘদিনের আলোচনা রাজনৈতিক দলগুলোর মধ্যে, জুলাই সনদ স্বাক্ষর, এরপরে তাদেরকে বলা হলো যে আপনারা এটা কিভাবে বাস্তবায়ন হবে, গণভোট নিয়ে বিতর্ক চলছে, এরপরে সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত জানানো হয়েছে তাতেও রাজনৈতিক দলগুলো খুব বেশি সন্তুষ্ট নয়, অসন্তুষ্টি জানিয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে জাতির স্বার্থে এটিকে মেনে নেবার জন্য। বিষয়টিকে কিভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। সাথে যিনি আছেন তাকে সহ যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে এখানে 10 দিন আগেই যদি এই ভাষণটা হতো তাহলে কি হতো? ঘটনাটা একই হতো, তাই না? একই বিমতগুলো আসতো, কিন্তু আমার মনে হয় ডক্টর ইউনূস এটা আমাদেরকে একটা ডেমো দেখালেন যে আমরা কোন দিকে যাচ্ছি, আমরা একমত হতে পারছি কিনা, আমাদের রাজনৈতিক দলগুলো 24-এর পরে সেই ম্যাচিউরিটি অর্জন করতে পেরেছে কিনা, এটা তার একটা অ্যাসেসমেন্ট হচ্ছে। দেখেন, এই 10 দিনে আমরা দলগুলোর থেকে অনেক কথা শুনেছি, টেকনিক্যাল অ্যাসেসমেন্ট শুনেছি কম, দোষারোপ শুনেছি বেশি, কেউ অতীত টেনে এনেছেন, কেউ অবিশ্বাস দেখাচ্ছেন। তো এই যে ম্যাচিউরিটি, এইটা যদি এরকমই থাকে তাহলে দেশের মানুষকে এখন বুঝতে হবে যে কোন দলকে সে কিসের ভিত্তিতে পছন্দ করবে। আমার মনে হয় যে ডক্টর ইউনূস এটার একটা ডেমনস্ট্রেশন, এটার একটা ডামি আমাদেরকে দেখিয়েছেন এই কয়দিনে। তো এই সময়টার পরে আজকে তো এখনো মনে হয় দু একটা দল হয়তো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। জামাত জানিয়েছে, বিএনপি জানিয়েছে। জামাত জানিয়েছে তাৎক্ষণিক, আবার বলেছে 6টার সময় টেকনিক্যাল কমিটির সাথে প্রোগ্রাম আছে, সেটার পরে আরো বিস্তারিত জানাবে। বিএনপির যে ঐকমত্য কমিশনে যিনি প্রতিনিধিত্ব করেছেন সালাউদ্দিন আহমেদ, তিনি গেছেন, তিনি নিজেই একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন। সাথে দলের স্ট্যান্ডিং কমিটি বৈঠক আছে রাতে, এরপরে হয়তো আনুষ্ঠানিক কিছু জানাবেন। আচ্ছা, জি। তো আমার মনে হয় এটা অসন্তোষ নিয়েই সবাই এগিয়ে যাবে, এটা একটা ভালো জিনিস। কিন্তু এই পুরোটা প্রসেসের মধ্যে আমাদের জন্য কিছু লার্নিং আছে। আমরা যারা রাজনৈতিকভাবে সচেতন, আমাদের জন্য অনেকগুলো জিনিস বোঝার আছে। আমরা বুঝলাম যে কে কিভাবে সিদ্ধান্ত নেয়, কে কিভাবে প্রতিপক্ষকে দেখে। আবার এখানে যে একটা অথরিটি উপদেষ্টা পরিষদের ছিল, কিংবা আপনি যদি ভালো করে বলেন ঐকমত্য কমিশনের ছিল, সেটার সাথে রাজনৈতিক দলগুলো আসলে কিভাবে নিজেদেরকে সিঙ্ক করছে, এটারও একটা ডেমো দেখলাম আমরা। কিন্তু মানে এটাকে এখান থেকে নতুন কিছু শিক্ষা নেবার আছে যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের 5 আগস্টের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অবস্থান, এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে অবস্থান একই রকম দেখতে পান কিনা আপনি? ডেফিনেটলি, এটাই তো বলছি যে আমরা তাহলে 24 থেকে আমাদের টেক কি, আমরা কি শিখলাম? যে দ্বিমত করার জন্য যখন দ্বিমত হবে তখন আমরা শুধু দলের দিকে তাকাবো, আবার যখন একটা দলকে আমার ডিমিন করতে হবে আমি তাকে পুরনো কথা তুলে ইচ্ছে মতো ব্লেম করলাম, কিন্তু আমি প্রসঙ্গে থাকলাম না। এরকম তো বেশ কিছু জিনিস আমরা দেখছি, তাই না? একটা বিষয় যদি বলি, একেবারে আজকের যে ঘোষণা আমরা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আসা হয়েছে যে বিএনপি চাচ্ছিল যে গণভোটটা জাতীয় নির্বাচনের দিনই হোক, কিন্তু বিএনপির পক্ষ থেকে আজকের যে অভিযোগটা, সে নিঃসন্দেহে অভিযোগটা ভয়াবহ। যে জুলাই সনদে যে স্বাক্ষর হয়েছে, সেই স্বাক্ষরের সঙ্গে সরকার ঘোষিত যে গণভোটের 4টা দেওয়া হয়েছে, সেটার সাথে মিল নাই। তার মানে বিএনপির যে দাবিটা, সেটা শুধুমাত্র নির্বাচনের দিনটা ঠিক রাখা হলো, সনদের যে বিষয়গুলো বাস্তবায়ন করবার জন্য জনগণের কাছে দেয়া হবে, সেই জায়গাতে সরকার এক প্রকার প্রতারণাকে বিএনপি আগে থেকেই বলছে, সেটাই থেকে যাচ্ছে। সাথে যেটা যুক্ত হচ্ছে, যদি উচ্চ কক্ষে যে পিআর হবে, এই পিআর নিয়েও বিএনপি বলেছে যে এই পিআর পদ্ধতি যদি হয়ে থাকে, বিএনপি বলছে যে অনির্বাচিত বা পরোক্ষভাবে নির্বাচিত কোনো প্রতিনিধিদের কাছে সংবিধান সংশোধনের জন্য যে বিষয় তাদের উপর নির্ভর করতে হচ্ছে, এটা পুরোপুরি একটা রীতিবিরুদ্ধ কাজ। তো এই বিষয়গুলো দেখা যাচ্ছে যে শুধুমাত্র, অনেকেই বলছে শুধুমাত্র জামাত এবং এনসিপির যে চাওয়াটা, সেটি এখানে বাস্তবায়ন হয়েছে। আচ্ছা, আপনার প্রথম কথাটার প্রেক্ষিতে যদি বলি যে ঠিক এই একই কারণে জামাত সহ বেশ কিছু দল এবং শেষের দিকে এনসিপিও বলছিল যে গণভোটটা আগে করে ফেলতে হবে, বিকজ দেয়ার আর সাম কমপ্লিকেশনস। একই দিনে ভোট হলে মানুষের কাছে এটাকে প্রকাশ করা, একে তো হচ্ছে মানুষকে বোঝানো, তারপর হচ্ছে ভোট নেওয়া। আপনি বলেন জাতীয় নির্বাচনে আমরা দেখেছি যে নির্বাচনের পরে বিভিন্ন প্রতিবেদন হয়, যদিও একটা প্রপার নির্বাচন আমি দেখেছি আমার অনেক ছোট বয়সে, যে কেউ হয়তো ভাঁজ করে নাই ঠিক মতো, একদিকের সিলের কালি আরেকদিকে লেগে গেছে। আপনি দেখতে পারেন বাংলাদেশের মানুষের কয় % এটার ব্যাপারে এক্সপার্ট। এখন এরকম একটা দিনেই আবার একটা গণভোটের প্রোগ্রাম,
সেটার জন্য খরচ অলমোস্ট সেম, ব্যালট ছাপাতে হচ্ছে, ব্যালট বক্স আলাদা, শুধু ট্রান্সপোর্টেশন কস্টটা হয়তো মিনিমাইজ হবে একই দিনে করাতে, কিন্তু এই খরচটাকে কম্প্রোমাইজ না করলে যদি সবগুলো দল একমত হতো তাহলে এটাকে আগে পরে করলে এটা সুবিধাজনক হতো। এই একই কথাটা কিন্তু বিএনপি এখন এসে বলছে। সরকারের জন্য এখন যেটা একই দিনে দেওয়ার কারণে কিছু জিনিসকে ওভার সিম্পলিফাই করা হচ্ছে, সেটা একই দিনে দেওয়ার সুবিধার্থে হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি দ্বিতীয় যে কথাটা বলছিলেন, দেখেন উচ্চকক্ষে যদি পিআর নাই থাকে তাহলে নিম্নকক্ষ আর উচ্চকক্ষ পার্থক্যটা কি? উচ্চকক্ষ করার তো কোনো যৌক্তিকতা থাকে না। বিএনপিও পিআর চাচ্ছিল, কিন্তু সেটা চাচ্ছিল যে একেবারে সংসদ সদস্যদের রেশিও অনুযায়ী, সংখ্যানুপাতিক না। আচ্ছা, এখন সংসদ সদস্যদের রেশিও অনুযায়ী যদি উচ্চকক্ষ থাকে তাহলে তো উচ্চকক্ষ করার কোনো মানে হয় না, এটা একটা শো হবে। কারণ দেখেন এই সংসদে যদি একটা জিনিস পাস হয় সেটা ওইখানেও পাস হবে, কারণ এটা সংখ্যার ভিত্তিতে হচ্ছে না, তাই না? এটা হচ্ছে এই রেশিও অনুযায়ী। তাহলে আমরা কেন রাখছি দুইটাকে? আপনি দেখবেন বিভিন্ন দেশে এই দুটো কক্ষ যেখানে আছে সেখানে এটার মেইন কারণ হচ্ছে একটা চেক অ্যান্ড ব্যালেন্স দেওয়া, যে নিম্নকক্ষ একটা জিনিসকে অনুমোদন দিচ্ছে, হতে পারে সেটা মেজরিটি হয়ে আসছে, সেটাকে নাম্বারের মেজরিটি দিয়ে আরেকটা চেক দেওয়া। এই কারণটা, এই দুটোকে একসাথে করে আপনি যখন মানুষের সামনে একটা কাজ করবেন, আশা করা যায় যে সেটা সর্বোচ্চ কল্যাণমূলক একটা বিল পাস হবে, তাই তো? এখন দুই জায়গায় যদি রেশিও সমান থাকে তাহলে তো উচ্চ কক্ষর এই খরচটা করার কোনো দরকার নেই আসলে। ধন্যবাদ।